সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা পাঠ্যের অন্তর্গত অন্যতম একটি প্রবন্ধমূলক রচনা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। এর আগে আমরা আমাদের চ্যানেলে তোমাদের আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও দেখোনি, তোমরা আমাদের চ্যানেলের পেজে গিয়ে সেই টপিকগুলো চাইলে দেখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি ফিরছি মূল আলোচনায়। শুরু করেছি স্বামী বিবেকানন্দের লেখা চিঠির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খিক আলোচনা। প্রথমেই আমরা লেখক সম্বন্ধে কিছু কথা জেনে নিই। দেখে নেওয়া যাক লেখক পরিচিতি। আজকের আমাদের আলোচ্য পাঠ্যাংশ চিঠির লেখক হলেন স্বামী বিবেকানন্দ, যিনি 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন কলকাতার শিমুলিয়া অঞ্চলে। বাবা ব্যারিস্টার হওয়ার সুবাদে তিনি প্রেসিডেন্সি কলেজ, মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রভৃতি জায়গায় পড়াশোনা করেছেন এবং পরবর্তীকালে তার বাবার অবর্তমানে তিনি অনেক কষ্ট করেই জীবনযাপন করতেন এবং তার পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের কাছে মানব সেবার দীক্ষায় 1886 খ্রিস্টাব্দে বরানগর মঠ স্থাপন করে বিবেকানন্দর নাম গ্রহণ করেন। পরিব্রাজক হিসেবে সারা ভারত ভ্রমণ তো করেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করার জন্য আমেরিকাতে যান। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলায় উদ্বোধন ও ইংরেজিতে প্রবুদ্ধ ভারত নামে দুটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। তার কিন্তু ভারতবর্ষ ছাড়াও অন্যান্য বিদেশে বেশ জনপ্রিয় ছিলেন তিনি, যাই শিকাগো বক্তৃতা দেখলেও অনেক সময় পাওয়া যায়। এবং তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে পরিব্রাজক রয়েছে, বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি। সাহিত্যে বাংলা কথ্য ভাষার অন্যতম প্রচারক হিসেবে স্বামী বিবেকানন্দের অবদান অনস্বীকার্য। ভারতের এই অন্যতম যুগপুরুষ এবং ভারতবর্ষের যুব সমাজের অন্যতম প্রতিনিধি বলা যেতে পারে। যাই হোক, তিনি 1902 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন এবং তারই জীবনকালে তিনি আমাদেরকে যা দিয়ে গেছেন তা আমরা সারা জীবনের আমাদের আদর্শ, সারা জীবনের জীবন পথে চলার মূলনীতি হিসেবে গড়ে তোলা যায়। তোমরা জানো, আমি আমার স্কুল লাইফে অনেকবার এই স্বামী বিবেকানন্দের ভাবানুরাগী যুব সম্মেলনে গিয়েছিলাম। সেখানকার যে অ্যাটমসফিয়ার বা ওখানে যে মহারাজরা আসতেন, তাদের যে বক্তব্য, এগুলো যদি কেউ সাক্ষাতে শুনে থাকো তাহলে সে নিশ্চয়ই রিলেট করতে পারছো বা পারবে যে কত সুন্দর সেই সময়টা। কথা দিয়ে যে 3-4 ঘন্টা কেটে যেত বোঝা যেত না। দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকতো কিন্তু মনে হতো না তখন কিন্তু খিদে পাওয়ার কথা, অর্থাৎ আমরা সকালবেলা অনেকটা সকালেই আমরা খাওয়া দাওয়া করে যেতাম, তো তারপরেও টিফিন দিত কিন্তু ওই খাবার দিকে আর কখনো মন যেত না। মানে সবসময় মনে হতো যেন সারা দিনটা আমরা ওই বক্তব্যগুলো শুনে যাই। স্বামী বিবেকানন্দের কথা, আমাদের গুরু রামকৃষ্ণের কথা, গুরুমা সারদার কথা, এইসব সারদা দেবীর কথা এইসব মানে বলে বোঝানো যাবে না, একদম অসাধারণ একটা মুহূর্ত। সেই যাই হোক, আমি হয়তো একটু টপিক থেকে বাইরে চলে গেলাম। আসলে একটু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তোমরা যদি কোনো দিন সুযোগ পাবে এই ভাবানুরাগী সম্মেলনে গিয়েও দেখবে, খুব ভালো লাগবে। এবার আমরা সরাসরি ফিরছি আমাদের মূল পাঠ্য আলোচনায়। শুরু করছি স্বামী বিবেকানন্দের লেখা চিঠি নামক রচনাংশটির মূল পাঠ্য আলোচনা, অর্থাৎ সামগ্রিকভাবে পুঙ্খানুপুঙ্খভিত্তিক বিশ্লেষণ। এই স্বামী বিবেকানন্দের লেখা চিঠি নামক রচনাংশটি পড়তে গেলে আমাদেরকে প্রথমে এর কিছু পূর্বকথা সম্বন্ধে জানতে হবে। যেমন একটা কথা ধরো, স্বামী বিবেকানন্দ যখন তার নিজের জীবন পথে এগিয়ে যাচ্ছেন, মানব সেবার পথে এগিয়ে যাচ্ছেন, তখন অনেকেই তার সেবার প্রতি মুগ্ধ হয়ে গেছিলেন। তেমনই একজন বিদেশিনী হলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি মিস নোবেল নামেও খ্যাত, যিনি স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে স্বামী বিবেকানন্দের ধর্মে দীক্ষিত হয়ে যিনি নতুন নাম নেন ভগিনী নিবেদিতা। এই ভগিনী নিবেদিতা যখন স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের মানুষের সেবার জন্য ভারতবর্ষে আসার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তারই আসার খবর স্বামী বিবেকানন্দ পান স্টার্ডি নামক একজনের কাছ থেকে। এই স্টার্ডির সম্পূর্ণ নাম হলো মিস্টার E.T. স্টার্ডি, যিনি স্বামী বিবেকানন্দের অপর একজন ইংরেজ ভক্ত। সে যাই হোক, তার কাছ থেকে তিনি স্বামী বিবেকানন্দ, অর্থাৎ তিনি মানে এখানে স্বামী বিবেকানন্দ,
মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ওরফে মিস নোবেলের আগমন বার্তা পান। কার না? স্টাডির চিঠি থেকে। এবং তিনি মিস মুলার, যার সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার, তার কাছ থেকে তিনি জানতে পারেন যে ভগিনী নিবেদিতা ওরফে মিস নোবেল কি কর্মপ্রণালী নিয়ে ভারতবর্ষে আসছেন, মানুষের সেবার জন্য তিনি কি কর্ম পদক্ষেপ নিতে চান, এই সামগ্রিকভাবে জেনে স্বামী বিবেকানন্দ 1897 সালের 29শে জুলাই আলমোড়া নামক এক জায়গা থেকে মিস নোবেলকে চিঠি লেখেন, যেই চিঠির কিছুটা অংশ আমাদের এখানে পাঠ্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই চিঠি নামক পাঠ্যাংশটির উৎস স্বামী বিবেকানন্দের লেখা পত্রাবলী নামক পত্র সংকলনের 371 সংখ্যক পত্র, যার প্রকাশনা করেন অর্থাৎ যার প্রকাশক হলো উদ্বোধন নামক কার্যালয়। আশা করছি এইগুলো তোমাদের নথিভুক্ত হয়ে গেছে খাতায়, তাই আমরা সরাসরি ফিরছি মূল পাঠ্য আলোচনায়। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, তোমরা চ্যানেলটাকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটি বাজিয়ে নাও, যাতে ভবিষ্যতে আরও এরকম বিভিন্ন টপিক রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো তোমাদের ফোনে। এবার আমরা সরাসরি ফিরছি মূল পাঠ্য আলোচনায়। চিঠি স্বামী বিবেকানন্দ, আলমোড়া 29শে জুলাই 1897 সালে লেখা, আলমোড়া থেকে। কল্যাণিয়া মিস নোবেল, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। এখানে কল্যাণিয়া মিস নোবেল হলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষিত হয়ে নাম নেন ভগিনী নিবেদিতা, যার কথা এর আগেই আলোচিত হয়েছে। স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি। এই স্টাডি হলেন মিস্টার ইটি স্টাডি, স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করতেন। যাক, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তাতে স্বামী বিবেকানন্দ জেনেছিলেন যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। স্টাডির একখানা চিঠিতে স্বামী বিবেকানন্দ জানতে পেরেছিলেন যে মিস নোবেল ভারতবর্ষে এসে ভারতবর্ষের সব কিছু চাক্ষুষে দেখার জন্য আগ্রহী। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মিস স্টাডির থেকে কল্যাণিয়া মিস নোবেলের ভারতে আগমনের বার্তা পেয়ে তার প্রত্যুত্তর তিনি কালকেই দিয়েছেন। এখানে তিনি বলতেন স্বামী বিবেকানন্দ, মানে যেদিন লিখছেন তার আগের দিন অর্থাৎ 28শে জুলাই দিয়েছেন। তার পরের দিনই তিনি মিস মুলারের কাছে মিস নোবেলের কর্মপ্রণালী জানার পর তাকে আরও একটা পত্র লিখতে বসলেন, যে পত্রটাই আমরা এখন পড়ব। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো, তাই জন্যই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ওরফে মিস কল্যাণিয়া মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যার কিনা ভারতবর্ষে নাম হয়েছিল ভগিনী নিবেদিতা, তার উদ্দেশ্যে এই পত্রটা লিখছেন। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। খোলাখুলি পরিষ্কারভাবে বলতে গেলে স্বামী বিবেকানন্দ কল্যাণিয়া মিস নোবেলের অর্থাৎ মিস নোবেলের যে ভারতবর্ষের প্রতি আগ্রহ সব দেখে স্বামী বিবেকানন্দ অনুমানই করেছেন যে ভবিষ্যতে মিস নোবেল ভারতে এসে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতের নারী সমাজটা আগেকার দিনে খুব অনুন্নত ছিল, এখনের থেকে আরও উন্নত, আরও পিছিয়ে। সেই পুরুষের যে তান্ত্রিক শাসন, সেই পুরুষতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গিয়ে নারীদের কল্যাণের জন্য পুরুষদের থেকে একটা অন্যতম সিংহী নারীর প্রয়োজন, যে কিনা প্রয়োজনে গর্জে উঠতে পারবে। অর্থাৎ এখানে মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ একজন সিংহীর সঙ্গে তুলনা করলেন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ মিস নোবেলের
যে ক্রিয়াশীল গুণ সেইগুলো বর্ণনা করতে গিয়ে বলছেন, মিস নোবেল যে শিক্ষায় শিক্ষিত, মিস নোবেলের যে ঐকান্তিকতা, পবিত্রতা এবং অসীম ভালোবাসা, সর্বোপরি দৃঢ়তা, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে ঠিক যেইরূপ নারীর ভারতবর্ষে প্রয়োজন, সেইরূপ একজন প্রকৃত যোগ্যতম নারী হয়ে উঠেছেন মিস নোবেল। এখানে মিস নোবেলের শরীরে প্রবাহিত এক বিশেষ রক্তের কথা বলা হয়েছে, যা হলো কেল্টিক রক্ত। এই কেল্টিক রক্ত হলো সাধারণত ইউরোপ মহাদেশে যারা বাস করে তাদের শরীরের রক্ত। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, মিস নোবেল ইউরোপ মহাদেশে বাস করতেন, ইন্দো ইউরোপীয় অঞ্চলে। সেই জন্যই মিস নোবেলের শরীরের রক্তকে কেল্টিক রক্ত বলে বর্ণনা করেছেন বা সম্বোধন করেছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু বিঘ্নও আছে বহু। ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে, সর্বোপরি সাধারণ মেয়েদের জন্য কাজ করতে গেলে অনেক বিঘ্ন আছে। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। আমাদের এই ভারতবর্ষে সাধারণত মেয়েরা, সর্বোপরি সবাই, কোন ধরনের দুঃখ এবং কুসংস্কারের জালে আবদ্ধ এবং কোন ধরনের দাসত্ব মেয়েরা স্বীকার করে জীবনযাপন করে, তা হয়তো মিস নোবেল ওরফে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তা ভাবতেও পারবেন না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। এদেশে যদি নিবেদিতা আসেন, অর্থাৎ মিস নোবেল আসেন, উনি নিজেকে যেন মনে করবেন এই সমস্ত ভারতবাসীর মধ্যে একদল অর্ধ উলঙ্গ নরনারীর মধ্যে যেন তিনি আছেন। এখানে অর্ধ উলঙ্গ নরনারী বলতে পোশাকের দিক দিয়ে অর্ধ উলঙ্গ নয়। অর্ধ উলঙ্গ হলো শিক্ষার দিক দিয়ে, মানবিকতার দিক দিয়ে, সম্মানবোধের দিক দিয়ে, সামাজিকতার দিক দিয়ে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণাটা সুখকর নয়। তাদের জাতি এবং স্পর্শ সম্বন্ধে যে ধারণাটা তোমার হবে মানে মিস নোবেলের, সেটা খুব একটা সুখকর হবে না। ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। আমরা এই যে ভারতবাসীরা, আমরা জানি যে বিগত 200 বছর প্রায় ভারতবর্ষ পরাধীন ছিল ইংরেজদের হাতে। তারপর থেকে শ্বেতাঙ্গদের তারা এড়িয়ে চলে। শ্বেতাঙ্গদের প্রমুখ অত্যাচার একটা প্রবল প্রতিফলনস্বরূপ। সেখানে মিস নোবেল যতই ভারতবর্ষের সাধারণ নরনারীকে সাহায্য করতে আসুক না কেন, তাকেও কিন্তু তারা ওই সাধারণ ইংরেজদের দলে ফেলেই বা অত্যাচার ইংরেজদের দলে ফেলেই বিচার করবেন। তারাও এদের খুব ঘৃণা করে, শ্বেতাঙ্গরাও ভারতীয়দের ঘৃণা করে। সেই যে একটা পক্ষান্তর, এই পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটা গতিবিধি সন্দেহের চোখে দেখবে। শ্বেতাঙ্গরা মানে নিবেদিতা যদি ভারতবর্ষে আসেন, সেই সময় দেখো সময়টা দেওয়া আছে 1897, মাইন্ড ইট। 1897 মানে ভারতবর্ষ তখনও স্বাধীন হয়নি। এই পরাধীনতার জগতে যদি মিস নোবেল এসে ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য কাজ করেন, স্বভাবতভাবে ইংরেজরা মিস নোবেলকে সন্দেহের দৃষ্টিতে দেখবেন এবং তার গতিবিধিকে নজর রাখবেন, যে তার এই মিস নোবেল কোনো প্রকার আবার ব্রিটিশ বিরোধী হয়ে উঠছে না তো, সেটা দেখার জন্য। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, কিন্তু ইংল্যান্ডের জলবায়ু শীতপ্রধান জলবায়ু। এবার সেক্ষেত্রেই সেখানে জলবায়ুগতভাবে মানিয়ে নেওয়াটাই খুব সমস্যাজনক, জলবায়ুগতটাও। এদেশে প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হালকা চলছে। মানে ইংল্যান্ডে যে গরমকাল, সেই গরমকালে যে ঠান্ডাটা, আমাদের এখানে ভারতবর্ষে শীতকালে সেই ঠান্ডাটা। কাজেই এখানে এসে একটু মানিয়ে নিতে খুবই অসুবিধা, একটু নয় ভালোই অসুবিধা। দক্ষিণাঞ্চলে তো আগুনের হালকা ছুটছে, ওই রকম পরিবেশ থেকে এসে এখানে মানিয়ে নেওয়াটা খুব সমস্যাজনক। এখানে ভারতবর্ষের শহরাঞ্চলে যদিও বা ইউরোপের কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে, শহরের বাইরে গেলে কিছুই পাওয়া যাবে না। সেই জন্যই স্বামী বিবেকানন্দ লিখছেন, শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, এই সমস্ত প্রতিকূলতা, এই সমস্ত বাধা বিঘ্নতাকে সরিয়েও যদি তুমি কর্মে প্রবৃত্ত হওয়ার জন্য উপস্থিত হও বা কর্মপ্রবৃত্ত হতে ইচ্ছে প্রকাশ করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। তাহলে তোমাকে আমি স্বাগত জানাচ্ছি। এখানে কে কাকে স্বাগত জানাচ্ছেন? মিস নোবেলকে স্বাগত জানাচ্ছেন স্বামী বিবেকানন্দ। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নয়। সর্বত্র যেমন মানে সব জায়গাতে যেমন আমি সাধারণতভাবে কেউ নই, এখানেও আমি কেউ নই। তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি তোমায় অবশ্যই সাহায্য করবো। এখানে স্বামীজি নিজেকে একটু সবার থেকে সাধারণ
বা সবার সাধারণত্বের মধ্য দিয়ে নিজেকে নিয়ে গেলেন। অবশ্য সমস্ত মহান মানুষেরাই করেন, তারা কখনোই নিজের ঢাক ঢোল নিজে পেটান না, যেমন এখনকার যুগের অনেকেই করে থাকেন। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। এই সমস্ত যে মহান কর্ম, এই মহান কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে আরেকবার বিশেষ করে চিন্তা করতে বলছেন। কাকে? মিস নোবেলকে। কে বলছেন? স্বামীজি। এবং কাজের পর যদি বিফল হও কিংবা কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। কাজের পর বিরক্তি হলে এবং কাজ চলাকালীন যদি কাজের প্রতি বিরক্ত আসে, তখন স্বামী বিবেকানন্দ অবশ্যই তার পাশে থাকবেন। কার পাশে? মিস নোবেলের পাশে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, ভারতবর্ষের জন্য কাজ করুক বা নাই করুক, অর্থাৎ ভারতবর্ষের জন্য মিস নোবেল কাজ করুন বা নাই করুন, উনি কিন্তু স্বামী বিবেকানন্দকে সঙ্গে পাবেন। এটাই স্বামী বিবেকানন্দ বললেন। তারপর তিনি কি বলছেন? তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো বা নাই করো, তুমি আমাকে সঙ্গে পাবেন। ঠিক তার পরেই বলছেন, দেখো, যে তুমি যদি বেদান্ত ধর্ম ত্যাগও করো, তবু কিন্তু স্বামীজি তার সঙ্গেই থাকবেন। মরদ কি বাত, হাতে কা দাঁত। প্রচণ্ড বিখ্যাত লাইন, বা একদম ফেমাস একটা লাইনে বলা যেতে পারে, দাগ দিয়ে রাখো। এখানে মরদ বলতে স্বামীজি নিজেকে বোঝাচ্ছেন, যে পুরুষদের এক কথা হাতির দাঁতের সমান, অর্থাৎ বহুমূল্য। মরদ কা বাত, হাতি কা দাঁত। একবার বেরুলে আর ভেতরে যায় না। হাতির দাঁত যেমন একবার বেরুলে ভিতরে যায় না, তেমন পুরুষদের কথা একবার বেরোলে তারা নড়চড় হয় না, এটাই বলতে চাইলেন। এবার বলছেন, খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় হয় না। এই আমার প্রতিজ্ঞা। এই কার প্রতিজ্ঞা? স্বামী বিবেকানন্দের প্রতিজ্ঞা, যে তিনি সবসময় যে কোনো মুহূর্তে মিস নোবেলের পাশে থাকবেন, তার যে কোনো সিদ্ধান্তে। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এখানে আরেকটা জিনিস কি সাবধান বাণী দিচ্ছেন, যে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কাকে? মিস নোবেলকে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। ভারতবর্ষের সাধারণভাবে সেবা করতে গেলে তাকে নিজের পায়ে, এখানে সে নিজের ক্ষমতায় দাঁড়াতে হবে। এখানে আবার নিজের পায়ে দাঁড়ানো নয়, নিজের মতো করে নিজের প্রভাব পরিস্থিতি দিয়ে দাঁড়াতে হবে। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা। নিজের ভাব, নিজের দক্ষতায় মিস মুলার মিস মুলার হলেন একজন চমৎকার মহিলা। এই মিস মুলার হলেন সেই মিস মুলার যিনি 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি হয়েছিলেন। বেলুর মঠ স্থাপনে তিনি বিশেষভাবে অর্থ সাহায্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই চিন্তাভাবনা যখন মিস মুলারের মাথায় ঢুকেছিল, তখন থেকে তিনি ইনকাম অর্থাৎ উপার্জনের প্রতি মনোভাব দেন। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলেছে, এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। মিস মুলার যখন ছোটোবেলা থেকেই ভেবে উঠেছেন যে তিনি আজন্ম নেত্রী এবং টাকা ছাড়া দুনিয়াতে আর কিছু চলে না, তখন তার যে স্বাভাবিক চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে, তার সঙ্গে এই নোবেলের চিন্তাভাবনা কখনো এক হবে না। কারণ নোবেল সাধারণ মানুষের সেবা করার জন্য এসছেন। সেই জন্যই বলছে যে তুমি যদি তার সঙ্গে থাকো, কিছুদিন পরেই বুঝতে পারবে যে তার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন, তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে আসা যেসব বন্ধুর আসার সম্ভাবনা রয়েছে তাদের জন্য। মিস মুলার ভেবেছেন যে মিস মুলার এবং ইউরোপ ও অন্যান্য জায়গা থেকে, এখানে কোন কোন জায়গার কথা বললো দেখো, বললো যে এখানে ইউরোপ ও আমেরিকা থেকে যে সমস্ত বন্ধু আসবে তাদের জন্য তিনি কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন, মানে তাদের যাতে থাকতে সুবিধা হয়। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক। এটা অবশ্য তার সহযোগিতা, সহৃদয়তা, মানে একটা হৃদয়শীল মানুষের পরিচয়। কিন্তু তার মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি, মঠাধ্যক্ষ মানে কি? মঠের যিনি অধ্যক্ষ হন তাকে বলে মঠাধ্যক্ষ, মঠযুক্ত অধ্যক্ষ। এখানে তিনি মহিলা সেহেতু তিনি মঠাধ্যক্ষা। এই জন্যে বলছেন মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। কী কারণ? তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। তার এই যে মঠাধ্যক্ষা সুলভ মনোভাব, যে মঠের মানুষদের মতো যে মনোভাব, সেটা দুটো কারণে অসফল হওয়ার দুশ্চিন্তা স্বামীজির মাথায় ঘেটেছে। কী? এক হচ্ছে তার রুক্ষ শুষ্ক রাগী মেজাজ, আর হচ্ছে তার অদ্ভুত অস্থির চিত্ততা। তার যে অদ্ভুত অস্থিরতা, সেইটা একটা অন্যতম কারণ। কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই জন্যই মিস মুলারের থেকে দূর থেকে বন্ধুত্ব করেছেন স্বামী বিবেকানন্দ, এবং
এবং তিনি মিস নোবেলকেও বলছেন যে তুমি যাতে নিজে থেকে নিজের পায়ে দাঁড়াও, তার ফলে কী হবে না, সে তার সমস্ত কিছুটাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। এবার আমরা আরেকজন বিখ্যাত মানুষ সম্বন্ধে জানব, যেই বিখ্যাত মানুষের নাম হলো মিসেস সেভিয়ার। এই মিসেস সেভিয়ার হলেন ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী এবং স্বামী বিবেকানন্দের বিখ্যাত একজন ইংরেজ শিষ্যা, যিনি স্বামী বিবেকানন্দের যে বেদান্ত প্রচার তাতে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। স্বামীজির ইচ্ছা এবং অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠাতা করেন। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। তিনি বহু বছর মায়াবতী ও শ্যামলতলে ছিলেন। রামকৃষ্ণের সঙ্গে মাদার নামে পরিচিত ছিলেন। খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য। যা আমরা এখন টপিকে ফিরি। এবার আমরা পড়ব মিসেস সেভিয়ারের কিছু কথা। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ। এই সেভিয়ার দম্পতি ছিল একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করতেন না, যারা এদেশীয়দের কোনো ঘৃণা না করে সাধারণ মানুষ হিসেবেই দেখতেন। এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলবে না। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি। মানে যে সমস্ত ইংরেজরা এসেছেন তারাই ভারতবর্ষের ওপর ভারতবর্ষের সাধারণ মানুষের উপর মুরব্বিয়ানা করেছে, নবাবিদে করিয়েছে, মানে একটা লিডারশিপ চালিয়েছে। কিন্তু সেভিয়ারেরা এসে ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতি কোনোদিনও নীতি বা নেতিবাচক মনোভাব পোষণ করেনি। তাদেরকে একসঙ্গে কাছে টেনে নিয়েছে। কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। কি তারা ভারতবর্ষের মানুষকে ভালোবাসে, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী নেই যে তারা এটা করবে ওটা করবে, এরকম কিছু নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমারও তাদের উভয়েরই সুবিধা হবে। তাদের যেহেতু নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী নেই, তাই মিস নোবেল যদি আসেন তাহলে কিন্তু তাদের নিজের দলে নিতে পারেন। অতএব তাদের তাহলে একসঙ্গে কাজ করতে সুবিধা হবে এবং তারাও একটা নির্দিষ্ট কোনো কাজ পাবেন। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। নিজের পায়ে না দাঁড়ালে কিন্তু কোনোভাবেই কোনো আন্দোলনকে বা কোনো চিন্তা ভাবনাকে সফল করা যাবে না। একদম শেষ পর্যায়ে এই চিঠির আরও কয়েকটা কথা। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন। বা এই যে ভারত পরিভ্রমণে আসছেন স্বামীজির আরও দুটো বন্ধুকে, মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল। এই মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম হলো মিস জোসেফাইন ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতম। পাশ্চাত্য মানে সাধারণ দেশি নয়, বিদেশি। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। এবং আরেকজন ছিলেন বস্টনস মিসেস বুল, যার সম্পূর্ণ নাম সারা বুল, যিনি নরের বিখ্যাত বেহালা বাদক মিস ওলি বুলের স্ত্রী। তারা শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ, সেই ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। অর্থাৎ এখানে থেকে প্রশ্ন আসতে পারে, মিস ম্যাকলাউডকে মিস নোবেল কীভাবে দেখেছিলেন? ফ্যাশনের পোশাক পরিহিত অবস্থায় দেখেছিলেন। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। আমেরিকাতে যখন ছিলেন স্বামীজি তখন মিসেস বুল তাকে অনেকভাবে সহযোগিতা করেছেন এবং অনেকভাবে উপকার করেছেন। তার ইউরোপ হয়ে এদেশে আসছেন, অর্থাৎ তারা এদেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। যদি তুমি আসতে চাও তাদের সঙ্গে তুমি আসতে পারো। কাদের সঙ্গে? মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল। মিস্টারির কাছ থেকে শেষ পর্যন্ত একখানি চিঠি পেয়ে সুখী হয়েছি। মিস্টারির কাছ থেকে চিঠি পেয়ে কেন সুখী হয়েছেন? যে মিস নোবেল আসতে চেয়েছেন এটা ভেবে। কারণ বিদেশি কোনো মহিলা এই প্রথম ভারতবর্ষের মেয়েদের জন্য এত কিছু ভাবছেন, বা ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য। কিন্তু চিঠিটি বড় শুষ্ক প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশা হয়েছেন বলে মনে হয়। লন্ডনের কাজ পণ্ড হয়, হতাশাগ্রস্ত হয়ে মিস্টারি তাকে স্বামী বিবেকানন্দকে চিঠিটা লিখছিলেন। তাই চিঠিটার মধ্যে কোনো ভালোবাসা, কোনো সরসতা স্বামীজি খুঁজে পাননি। অনন্ত ভালোবাসা জানবে কাকে জানাচ্ছেন? মিস নোবেলকে। কে জানাচ্ছেন? স্বামীজি। ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। এখানে উল্লেখযোগ্য ব্যক্তিদের পরিচয়গুলো আমরা আরেকবার জেনে নিই। মিস নোবেল, যার সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল,
স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতমা ও অগ্রগণ্যা। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন, অর্থাৎ ভারতবর্ষে আসেন, এবং ভারতের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন। পাঠ্যচিঠিতে সেই প্রেক্ষাপটটি উল্লেখিত হয়েছে। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে, অর্থাৎ মহিলাদের শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু অগ্রণী ভূমিকা নেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে অন্যতম দ্য মাস্টার এজ আই স হিম, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। স্টাডি। মিস্টার এটি স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। মিস মুলারের সম্পূর্ণ নাম মিস হেনরিয়েট মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজির কিছুদিন অতিথি ছিলেন। বেলুর মঠ স্থাপনে তিনি অর্থ সাহায্য করেছেন বেলুর মঠ স্থাপনের কাজে। মিসেস সেভিয়ার ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা, বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজি ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর মায়াবতী ও শ্যামলতলায় বসবাস করেন। রামকৃষ্ণের সঙ্গে তিনি মাদার নামে পরিচিত মিসেস সেভিয়ার। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। সেভিয়ার দম্পতি ক্যাপ্টেন J.H. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। মিসেস সেভিয়ারের প্রসঙ্গ আমরা আগেই জেনেছি। স্বামীর ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। মিস ম্যাকলাউড সম্বন্ধে আমরা একটু জানব। মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম জোসেফাইন ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে অন্যতম। তিনি সবসময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। কাকে জো বলে ডাকতেন? এই মিসেস ম্যাকলাউডকে। তিনি বহুবার আমাদের বেলুর মঠে এসেছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়। মিসেস বুল, যার সম্পূর্ণ নাম সারা বুল, নড়াইবাসী বিখ্যাত বেহালাবাদক মিস অলি বুলের স্ত্রী, স্বামীজির শিষ্যা। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন। এই নিকনেমগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন মাদার, মা বা ধীরা মাতা, এই ধরনের জিনিসগুলো। যাক, মিসেস বুল ধীরামাতা নামে পরিচিত। তিনি বেলুর মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এছাড়া অন্যান্যভাবেও তিনি এই দেশ ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করে থাকেন। এইগুলো আমরা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সম্বন্ধে জানলাম। এখানে আমরা শেষ করলাম আমাদের আজকের আলোচনা করব। আশা করি তোমরা এই টপিকটা খুব সুন্দর করে বুঝে গিয়েছো। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা তাহলে তোমাদের এই অসুবিধার জায়গাটা স্কিপ করে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তা বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও এরকম অন্যান্য টপিক রিলেটেড ভিডিও তোমরা তোমাদের ফোনে খুব সহজে পেয়ে যেতে পারো নোটিফিকেশানের মাধ্যমে। তার জন্য অল বাটনটি বাজিয়ে দিও। এখন স্ক্রিনে আসছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি, যার উত্তরটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে দাও। আজকের আলোচ্য পাঠ্যাংশ থেকে যে হোমওয়ার্কটা তোমাদের জন্য দেওয়া হচ্ছে সেটা হলো আলোচ্য পাঠ্যে কে কাকে চিঠি লিখেছেন। এর উত্তরটা তোমরা যদি পুরোটা বুঝতে পেরে থাকো অতি সহজেই তোমরা বলতে পারবে। এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও এবং এর মাধ্যমে নিজেকে যাচাই করে নাও যে তোমরা এই টপিকটা থেকে কতটা ভালো করে বুঝতে পারলে। যদি তোমাদের বোঝায় কোনো রকমের কোনো ঘাটতি থেকে থাকে তোমরা অবশ্যই তোমরা ওই স্কিপ করে পুরো ভিডিওটা আরেকবার দেখে নিও। তারপরে এর উত্তরটা তোমরা না হয় কমেন্ট বক্সে দিও। আর এই গল্প থেকে বা এই পাঠ্যাংশ থেকে বা প্রবন্ধাংশ যাই বলি না কেন, এখান থেকে বেশ কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট, যেমন মরদ কা বাত হাতি কা দাঁত, তারপর তাহলে তোমাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু বিঘ্ন আছে বহু। এই ধরনের লাইনগুলো খুব ইম্পর্টেন্ট এবং উল্লেখ্যপঞ্জিতে যে সমস্ত ব্যক্তিবর্গের কথা উল্লেখ আছে তাদের কথাগুলোই অবশ্যই ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো তোমরা একটু খুব ভালো করে দেখে নিও। তোমাদের সামনেই পরীক্ষা, তাই তোমরা খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যেও। উল্লেখ্যপঞ্জি থেকে শর্ট প্রশ্নগুলো খুব 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 ইম্পর্টেন্ট, যেমন এই যে ক্যাপ্টেন সেভিয়ার কে ছিলেন এবং জো বলে কাকে ডাকা হতো এবং ধীরামাতা বা মা বলে কাকে সম্বোধন করা হতো, বা মিস নোবেলের যে বইয়ের নামগুলো যেমন দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ
প্রভৃতি, এবং দার্জিলিংয়ে কবে মিস নোবেল দেহত্যাগ করেন ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলো তোমরা খুব 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 ভালো করে দেখে নিও তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা যেন বাজাতে ভুলো না। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও অন্য এক পর্বে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পড়াশোনাটাকে খুব সুন্দর করে চালিয়ে যেও। খুব ভালো করে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রস্তুতিটা নাও। সব বিষয়ের, শুধু বাংলা নয়, সব বিষয়ের খুব সুন্দরভাবে প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আরও এক অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।